হাদির তো আসলে মরারই কথা ছিল। মানে হাদি মরবে এটাই নিশ্চিত। সে সেটা নিজেও জানত। আর তাই তার মাঝামাঝি কথাবার্তায় দেখবেন সে তার মৃত্যু হলে কি করতে হবে অনেক কিছু বলে গেছিল। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কথা বলছি। আর হাদিরে নিয়ে কথা না বললে তো এখন যদিও সকল বাংলাদেশী বা সব জায়গায় হাদি, হাদি, হাদি। তারপরেও আমার নিজের জায়গা থেকে আমি কথা আমার একটু বলতে ইচ্ছা করতেছিল আরকি। ১ম এ হাদির আমার কাছে হাদির আবির্ভাব হয় আসলে ঠিক ৫ই আগস্টের পরে। ৫ই আগস্টের আগে বা হাসিনার পতনের সময় যখন বিভিন্ন রাজনৈতিক আ কি বলে? activities বা হাসিনা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড দেখতাম বা মনে, মনে চাইতাম। ডেফিনিটলি বিদেশ থাকার কারণে, বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে এবং তখন থেকেই ব্যারিস্টার ফুয়াদের কথা যেহেতু আমার দৃষ্টিতে ফুয়াদ বাংলাদেশপন্থী, দেশের ভালোর জন্যে কথা বলে। মা মানে অন্যান্য সবার তুলনায়। সেক্ষেত্রে আমি ডেফিনিটলি ফুয়াদের ভক্ত হয়ে যাই। আর ৫ই আগস্টের পরে আমি হাদির একটা ১ম এই একটা আ দীর্ঘ বক্তৃতা এবং সে হচ্ছে তখন আমার মনে হয় এটা জাস্ট আ ইনকলাব মঞ্চের উদ্বোধনী বক্তৃতা মনে হয় সেটা। এর আগে ওর ২-১ টা বক্তব্য শুনছি। বাট মেইন বক্তব্যটা হচ্ছে ইনকিলাব মঞ্চে সে আমার মনে হয় নন স্টপ জার্নালিস্টদের সামনে আরকি পুরা দেশের সার্বিক সবকিছু নিয়ে মনে হয় প্রায় ৪০-৫০ মিনিট কথা বলে এবং খুব দ্রুত, খুব মানে কনফিডেন্টলি। হাদিকে তখন মানে যেটা হয় যে, "আরে এ কি জিনিস? এ নতুন বয়েস।" এরপর আমার এক বন্ধু কানাডা প্রবাসী শিপন, ওর সাথে ও আবার আমরা একই মেন্টালিটি, একই মানসিকতার। সেই বাংলাদেশ থেকে। আর সে কারণেই ওর চমৎকার একটা ৬ তলা চিলেকোঠা হাউস ছিল, বাড়ি ছিল যেখানে সে থাকতো। আমি বলতেছি এটা 90s এর শেষের দিকে। ওর বাড়িটা ছিল হচ্ছে বর্তমান এখন যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে অফিসটা এটার ঠিক বাম দিকে ২ মিনিটস ২-৩ মিনিটস ওয়াকিং ডিসট্যান্স। ওর ছাদ থেকে ওই সংসদ ভবন দেখা যেত। এরিয়াটা পুরা যেহেতু ৬ তলা ৭ তলা ছিল, ওরটা ছিল ৭ তলায়। সো ওপেন ছিল। আর এখানে ছিল ড্রাম ফ্যাক্টরি, বড় বিল্ডিং ছিল না। চমৎকার একটা ফ্ল্যাট। যেখানে বছরের পর বছর দিন-রাত শিপনের সাথে আমি থেকেছি। তো সেই শিপন ডেফিনিটলি আমরা একই মেন্টালিটির, একই আইডিওলজির। তো যখন মাঝে, মাঝে ওর সাথে কথা হইতো রাজনৈতিক বিষয়ে, দেশের বিষয়ে, তো একদিন ফুয়াদের বিষয়ে কথা বলতে হঠাৎ করে সে আমাকে হাদির কথা বলে। "তুই হাদি শুনছিস?" তো আমি বললাম, "কোন হাদি? কে হাদি? কোন হাদির কথা বলতেছিস?" বলছে আমি বলছি, "ও আচ্ছা সেই?" "হ্যাঁ, হ্যাঁ শুনছি।" তো খুবই এক্সাইটেড। তারপর থেকে খুবই স্বাভাবিক। আমাদের পক্ষের কথা বলবে। দেশের পক্ষের কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। তার কথা শুনবো না একজন সচেতন বাংলাদেশী প্রেমিক হয়ে এটা কি সম্ভব? সেই তখন থেকেই একদম ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার ঘন্টায়, ঘন্টায় হাদির কর্মকাণ্ড আমার এটা নেশার মতো হয়ে গেছিল। একটা পর্যায়ে মনে হইতো যে, "আরে আজকে কি বলল সে? আজকে সে কি করল?" মানে একটা আপনারা আমার Facebook এর এক্টিভিটিস দেখলে কিছুটা বুঝতে পারবেন। ৬-৭ মাস আগের হাদির পোস্ট আমি করছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাদি গুলি খাওয়ার আগের দিন। যখন ওই যে জামাতের এক লিডার ৳৫০,০০০ একটা টাকার বান্ডিল পকেটে দিয়ে যায় জোর করে। তারপর যে এক ভোরবেলা ফজরের নামাজের পরে এক হকার রাস্তার পাশে দোকানদার, যার আমি সিউর ৳১,০০০ ইনকাম করতে যার ২-৩ দিন লাগে। সেই হকার ওরে জোর করে ৳১,০০০ দেয়। মানে এটা আসলে তখন আমি ওর মুগ্ধতায় যে দেখ বাংলাদেশে নির্বাচন করার জন্যে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে জোর করে চাঁদা নেয়। পিস্তল দেখিয়ে চাঁদা নেয়। না দিলে গুলি করে। আর হাদিকে মানুষ জোর করে টাকা দেয়। তো আমার পোস্টটা ছিল এরকম যে লাভই লাভ। হাদির নির্বাচনে দাঁড়ানোর পর টাকা আসতেছে লাভ। আর লাভ, হার্ট, ভালোবাসা। মানুষের হাদির প্রতি মানুষের ভালোবাসা। বৃহস্পতিবারের পোস্টটা করছিলাম। শুক্রবার দিন হাদি গুলি খায়। হাদি
গুলি খাওয়ার পরে আমি স্তব্ধ হয়ে গেছি আসলে honestly। আমি এত দ্রুত চিন্তা করি নাই। যে আমি at least ভাবছি যে নির্বাচনটা পর্যন্ত হয়তো নির্বাচনের আগে গিয়ে হয়তো একটা কিছু হইতে পারে। বা তো মানে এটা এত দ্রুত, এত তাড়াতাড়ি হবে এটা আমার মানে কোনোভাবেই ছিল না। আমি স্তব্ধ আসলেই শকড। ১ম দিন তো আমি মানে আমি মানুষ প্রিয়জন হারায় গেলে মানে গত বছর আমার আব্বা চলে গেছেন। যে ফিলিংসটা ছিল মানে সেম এর চেয়েও মানে আব্বা আমার সবচেয়ে আপন। আর হাদি মারা যাওয়ার পরে বা গুলি খাওয়ার পরে মানে আমার কাছে সেম ফিলিংস কান্না। মানে আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছিলাম না আসলে। কোনোভাবেই না। কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমি নিজেরে কোনোভাবেই মানে আমি মানতেই পারতেছিলাম না। আজকে পর্যন্ত, আজকে পর্যন্ত আমার মানসিক অবস্থা সেই শিপন যেটা হয় আরকি। তো আমি অস্থিরতা কাটানোর জন্য বা যখন সময় পাই, শিপন দেখলাম ফ্রি আছে ও। তো ফোন দিলাম। আলহামদুলিল্লাহ। শিপনের কথায় আমি আবার একটু আশ্বস্ত হইলাম। মানে শিপনা বলতেছে, "২ টা বলছিলি? শোন, এটা আসলে ব্যাপারটা এরকম যে আ হাদি যদি আজকে মারা যেত বলে আজকে হাদি একটা আন্দোলন হয়ে গেছে। হাদি একটা আইডল হইছে। হাদি একটা কি বলবো? স্থপতি হয়ে যেতেছে নতুন বাংলাদেশের। ডেফিনিটলি, ডেফিনিটলি। হাদির জানাজা, হাদির পরের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ তা প্রমাণ করবে। হাদি নতুন বাংলাদেশের একজন অন্যতম স্থপতি।" তো শিপন বলতেছিল যে, "পলাশ, একদিক দিয়ে ভালো হইছে। বাই চান্স নির্বাচন কারণ সব শয়তানের মাঝে, সব খারাপের মাঝে, এত রকমের ট্রিপের মাঝে অর্থাৎ হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, কি বলে ওটারে? ফ্যামিলি ট্র্যাপ, সন্তানের ট্র্যাপ, বিভিন্ন কিছুর মাঝে হানিরে হয় হা হা মানে হাদিরে হয়তো কলঙ্কিত করে ফেলতো। হাদিরে হয়তো নষ্ট করে ফেলতো অথবা হাদিরে যেটা হয় সবাই মিলে হয়তো ওকে তার মানে মানে কি বলে মিডিয়া ক্রু হইতো। ওর আসলটা আমরা আর ফাইনাল হয়তো জানতে পারতাম না। এর চেয়ে ভালো হইছে শিপনের সাথে কথা বলার পর আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে মজার বিষয় হচ্ছে মানে হাদির আমার কাছে মনে হয় ৫ই আগস্টের পর থেকেই তার জোরালোভাবে রাজনৈতিক কর্মকাণ্ড বা এক্টিভিটিস সে করতে পারছে। মাত্র ১.৫ বছর। ১.৫ বছরে আলহামদুলিল্লাহ হাদি সব বলে গেছেন। হাদি ক্লিয়ার করে গেছেন। এখন শুধু কাজ হচ্ছে হাদির কথাগুলোকে ফলো করা। আমাদের পলিটিক্যাল সায়েন্সে হাদির জীবনী নিয়ে থিসিস করা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানো রাজনীতি এটাও রাজনীতি। রাজনীতি মানেই দুর্বৃত্ত, শয়তানি, খুনি, চাঁদাবাজি, ২ নাম্বারি এসব তো প্রশ্নই আসে না। আর সৎ, সুস্থ, ভালো মানুষের জন্য রাজনীতি। এতে হাদির ওয়েতে হাঁটলেই আমরা সঠিক পথে হাঁটবো। এতে কোনো মানে সন্দেহ নাই। মানে মজার একটা বিষয় দেখেন, হাদির কথা কর্মকাণ্ডে বা কথায় বুঝতাম যে সে মারা যাবে বা মারা গেলে সেটা সে জানতো, সে বুঝতে পারত মনে হয়। মানে সে নির্বাচনের মানে দাঁড়ানোর পর থেকে ঢাকা হাটে সে এক বক্তৃতায় বলতেছিল যে মানে সে আমি ওই তখন ওই কথাটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। বাট এখন বুঝি আল্লাহই জানে এটা আল্লাহরই হয়তো খেলা। সে বলতেছিল যে তার বাসা তার মানে কর্মীদেরকে নিয়ে সে ইনকিলাব মঞ্চে যে অফিসে থাকে তার থেকে ২০ মিনিট দূরত্বে তার বাসা। সে যায় না। তার ৮ মাসের সন্তানরে সে দেখতে দেখা যায় সে কাঁদতেছে মানে মঞ্চে এসে কথা বলতেছে আর কাঁদতেছে যে আমি আমার সন্তানরে দেখি না ২০ মিনিটের দূরত্বে। আমি আসলে নিজের ইমোশনাল হয়ে যাই ওর কথা শুনে। আমি বিশ্বাস করেন আমি ও গুলি খাওয়ার পর থেকে ওর কোনো ভিডিও দেখি না। ওর আগের কোনো ভিডিও আমি দেখি না। সরি। তো নিজের মানে কর্মীদেরকে সন্তানের চেয়েও বেশি মূল্যায়ন দিত। সন্তানের চেয়েও বেশি এখন বুঝি সে হয়তো বুঝতে পারত যে আমার তো সময় নাই। অল্প সময়ে আমার টিমটা যতটুকু করে দেওয়া যায়। তার নিজের সন্তানের চেয়েও সে ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে সময় দিয়ে গেছে। আর দেখেন তার রেজাল্ট জাবেরের মতো একজন
প্রত্যেকটা ইনকলাব মঞ্চের ছেলে, প্রত্যেকটা ঝুমা একেকটা বারুদ, একেকটা ভবিষ্যৎ স্টার। আমি প্রচন্ড আশাবাদী। বাংলাদেশে আর দাবায় রাখা যাবে না ভাইয়া। আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, তোমরা আর হাদি তো আসলে সেই পাঠ। পিলখানা হত্যাকাণ্ড, আবরার, সাঈদ, হাদি এটা তো মানে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে তারা এটা কন্টিনিউ করেই যাবে, করেই যাবে। জানি আজকে আবার আরেকজন এই যে হাসনাত, ফুয়াদ, জাবের যারাই দাঁড়াবে, সবচেয়ে দুঃখ লাগে আমাদের দেশীয় দালালদের জন্যে। আর দালালদের অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, সবাই দোয়া করবেন হাদির জন্যে। আর বিশ্বাস করেন, দেশের যদি ভালো চান, দেশ যদি মনে করেন আমাদের মুক্ত হইতে হবে, পুরোপুরি স্বাধীন হইতে হবে। আর তার জন্যে আমাদেরকে এখন ইনকিলাব মঞ্চের হাদির সোলজারদেরকে সাপোর্ট করা উচিত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।